মিস আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মেয়েরা, ভালো আছো? জি জি মিস মিস আলহামদুলিল্লাহ। তোমাদের কি নতুন করে কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছে? জি মিস আজকে তো 4 নাম্বার অ্যাসাইনমেন্ট জমা দিতে যাব, এখন স্কুল থেকে 5th অ্যাসাইনমেন্ট নিয়ে আসবো। ও, তাহলে তোমরা তো কয়টা অ্যাসাইনমেন্ট পেলা? মিস 4টা। সব সাবজেক্টের? না মিস, প্রত্যেক অ্যাসাইনমেন্টে 2টা করে সাবজেক্ট থাকে, তো 8টা। 8টা। আচ্ছা, আমাদের পার্টিসিপেন্টস এত কম, কাজ করব কিভাবে? আচ্ছা, একটু ওয়েট করি। তোমাদের কোন বইটা ফলো করতে বলছে এখানে, গ্রামার বই? মিস মানে মানে তোমাদের কোন গ্রামার বইটা, এখানে কি অ্যাডভান্স নাকি নবদূত? অ্যাডভান্স লার্নার। অ্যাডভান্স। অ্যাডভান্স লার্নার। আচ্ছা, 6 এ বোধহয় নবদূত। আচ্ছা, আমি সময় নষ্ট না করি আর। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের এর আগে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম তার অ্যান্সারটা একটু দেখো। হোমওয়ার্ক করেছিলে তো নাকি? আচ্ছা, আমাদের দেখো এখানে লেখা আছে কি, অন 1st জানুয়ারি 1903। তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তারপর হচ্ছে মেনি পোয়েমস, ড্রামাস, নভেলস, মিউজিক এটসেট্রা। যেটা হচ্ছে এখানে আমাদের এই যে তথ্যগুলো আছে, তথ্যগুলোর ভিত্তিতে আমাদের এখানে অ্যান্সারটা লিখতে হচ্ছে। এখানে 3 নাম্বার যেখানে আছে সাবজেক্ট হিসেবে আমাদের এখানে হু বা হোয়াট আছে, এখানে হবে হোয়াটের, হোয়াট অর্থে আসবে আর কি। সেটা বড় হাতে দিতেই। আর হচ্ছে কি, হি রিসিভড 21 পদক কত সালে, ইন 1976। তারপর হচ্ছে হি ড্যাশ ইন ঢাকা অন 13 মার্চ 1976। এখানে ডায়েটও দেওয়া যেতে পারে অথবা পাস্ট অ্যাওয়েও দেওয়া যেতে পারে, সমস্যা নাই। বা ব্রিথ এট হিজ লাস্ট, এটাও দেওয়া যেতে পারে। তারপর এটা ছিল আমাদের ট্রু ফলস। এখন ট্রু ফলস এর উত্তরটা একটু খেয়াল করো। ট্রু ফলস এর প্রথমে হচ্ছে স্টুড ফার্স্ট ইন সিলেট ডিভিশন। এখানে সিলেটে আমাদের কারেকশন করতে হবে।
উত্তর ফলস, কারেক্ট অ্যান্সার হচ্ছে স্টুড ফার্স্ট ইন ঢাকা ডিভিশন। তারপর হচ্ছে বি, হি পাসড বিএস এক্সাম এট দ্য এজ অফ 22। এখানে আমাদের এই যে প্রবলেম আছে এটা হবে ফলস, এটা হবে আমাদের ফলস, কারেক্ট অ্যান্সার হবে he passed the BS exam at the age of 21. আচ্ছা, তারপর হচ্ছে he was appointed as lecturer and examiner in 1885. এটাও হবে আমাদের ফলস, এখানে 1885 হবে না, এটা কারেক্ট অ্যান্সার হবে he was appointed as lecturer and examiner in 1886. তোমাদের এখানে যে ইনফরমেশন ট্রান্সফারটা আর ট্রু ফলসে দেওয়া হয় সেটা সবসময় তোমরা আনসিন প্যাসেজের পাবা, কখনো সিন প্যাসেজের পাবা না। তার মানে হচ্ছে তোমাদের প্যাসেজ গুলো, যে প্যাসেজ গুলোই দেওয়া হোক, প্যাসেজ গুলো তোমাদের নতুন নতুন থাকতে পারে, বা হয়তো বা প্র্যাকটিস করতে করতে সেখান থেকে তোমাদের প্যাসেজটা কমন পড়তে পারে হয়তো, কিন্তু কোশ্চেন গুলো কমন নাও পড়তে পারে। নাম্বার ডি, হি বিগেন হিজ লিগ্যাল প্র্যাকটিস এট কলকাতা হাইকোর্ট, এটা হচ্ছে ট্রু। তারপর হচ্ছে বি.এফ. ফুলার ওয়াজ দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, এর অ্যান্সার হচ্ছে ফলস, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি.এফ. ফুলার ওয়াজ দ্য গভর্নর অফ ইস্ট বেঙ্গল। আচ্ছা, আজকে আমি যেটা নতুন দিচ্ছি দেখো একটু, এখানে আজকে আমাদের যাকে নিয়ে প্রথমে আমরা ইনফরমেশন ট্রান্সফারটা করব তিনি হচ্ছেন জনাথন সুইফট। জনাথন সুইফটের ব্যাপার বলতেছি। একটু দেখো, এখানে লেখা আছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন স্যাটারিস্টস ইন ইংলিশ লিটারেচার জনাথন সুইফট ওয়াজ বর্ন অন নভেম্বর 30, 1667, 8 months after his father's death. এখানে ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন স্যাটারিস্ট বলতে এখানে স্যাটারিস্ট বলতে আমরা ব্যঙ্গ লেখককে বোঝাই, যিনি একটু রম্য টাইপের রচনা লিখে থাকেন বা ব্যঙ্গাত্মক কোন রচনা লিখে থাকেন। তো জনাথন সুইফট ছিলেন ইংরেজি সাহিত্যের একজন খুব সুপরিচিত একজন ব্যঙ্গ লেখক। এখানে বলা হয়েছে জনাথন সুইফট ওয়াজ বর্ন এভাবে, যদি অনেকক্ষণ পর পর একজন করে অ্যাডমিট হচ্ছে, আমি কিভাবে কি করব। তিনি 1667 সালে 30শে নভেম্বরে জন্মগ্রহণ করেন, তার বাবার মৃত্যুর ঠিক 8 মাস পরে। When he was just 3 years old, his mother returned to her relations in England, leaving him in the care of his uncle. তার মানে এখানে কি হয়, এখানে তার বয়স যখন 3 তখন তার মা তাকে তার চাচার কেয়ারে অর্থাৎ চাচার তত্ত্বাবধানে রেখে ইংল্যান্ডে তার আত্মীয়ের কাছে ফিরে যান। অর্থাৎ জনাথন সুইফট কিন্তু একেবারে একা হয়ে যান, বাবাও মারা যায়, মাও তখন 3 বছর যখন বয়স তাকে রেখে তার মা তার আত্মীয় স্বজনের কাছে ইংল্যান্ডে চলে আসেন। At the age of 14 he was sent to Trinity College. 14 বছর বয়সে তিনি ট্রিনিটি কলেজে যান। In 1686 he graduated from that college and went to England. 1686 সালে তিনি ট্রিনিটি কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন এবং তারপর তিনি কোথায় চলে যান, আবার ইংল্যান্ডে চলে যান।
2 years later he became secretary to Sir William Temple. 2 বছর পরে তিনি স্যার উইলিয়াম টেম্পলের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন। He was ordained a priest in 1694 when he went back to Ireland, where he served as a clergyman in Kilroot. তাকে 1694 সালে আয়ারল্যান্ডে যখন তিনি ফিরে যান তখন তাকে পুরোহিতের চাকরিতে নিযুক্ত করা হয় এবং সেখানে তিনি পাদ্রী হিসেবে কিলরুটে বেশ কিছুদিন কর্মরত ছিলেন। However, 2 years later he returned to England. যাই হোক তিনি 2 বছর পর আবার ইংল্যান্ডে ফিরে গেলেন। His book Gulliver's Travels appeared in 1726, which was an instant success. এখানে কিছু বলবা? Gulliver's Travels নামের যে বইটা আছে, যদি কখনো তোমাদের হাতে সময় থাকে তাহলে তোমরা এই বইটা একটু পড়ো, পড়লে তোমরা বুঝতে পারবে। ম্যাম আমরা পড়েছি। হ্যাঁ, এই বইটাতে যে ছোট ছোট করে যে ছোট মানুষগুলোর কথা লিখে, লিলিপুটের কথা লিখে, আর এখানে বড় একটা লোকের যে কাহিনী সেটার কথা এখানে বলা হয়েছে, ব্যঙ্গাত্মক হিসেবে এখানে কিন্তু দেখানো হয়েছিল। এটা যখন 1726 সালে বইটা প্রকাশিত হয় তখন কিন্তু সেটা ইনস্ট্যান্ট সাকসেস বলতে সেই সময় যখনই প্রকাশিত হয় ঠিক সেই সময় তার একটা সাফল্য চলে আসে, এমন না যে সেই সাফল্যটা তার 1 বছর পরে আসে বা 2 বছর পরে আসে। দেখা যায় যে ওই গালিভার্স ট্রাভেলসটা প্রকাশ হওয়ার পর পরই তিনি সফল হন। The last years of Swift's life were full of sadness. এখন এই সুইফটের শেষ জীবনটা ছিল খুবই দুঃখের, যেহেতু তিনি একজন কি বলবো বলা যায় যে বাবা মারা যাওয়ার পর মা চলে যাওয়া, তারপর জীবনের সময়টা একা কাটা, তো শেষ জীবনটা তার খুব দুঃখেরই ছিল। He was mostly ill but was active most of the 70 to 1730 এখানে 1730 পর্যন্ত তিনি কিন্তু অ্যাক্টিভই ছিলেন, কিন্তু বেশিরভাগ সময় তাকে কিসের সাথে ফাইট করতে হয়েছে? অসুস্থতার সাথে। He was mostly ill, তিনি বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন কিন্তু খুব কর্মঠ ছিলেন 1730 এর দিকে। It was only after his stroke in 1730, এখানে দেখো এখানে বলা হয়েছে যে এখানে তিনি যখন স্ট্রোক করেন, এই স্ট্রোক করার পরই তিনি শুধুমাত্র কি করেন? রিটায়ার্ড করেন। It was only after his stroke in 1730 he retired. তিনি স্ট্রোক করার পরে তিনি কাজ থেকে অবসর নেন এবং স্ট্রোকটা হচ্ছে কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণকে স্ট্রোক বলা হয়। আর হার্ট অ্যাটাক তো তোমরা সবাই জানো, যেটা হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া বা ওখানে যে এফেক্টটা হয় হার্ট অ্যাটাক হয়। আমরা স্ট্রোক আর হার্ট অ্যাটাক কিন্তু দুইটাকে আবার গুলিয়ে ফেলি, অনেক সময় আমরা স্ট্রোক বললে বুঝি না যে স্ট্রোকটা কোথায় হয় আর হার্ট অ্যাটাক কোথায় হয়। অবশ্যই হার্ট অ্যাটাক শুনলে বোঝা যায় অবশ্যই সেটা বুকের সাথে রিলেটেড, আর স্ট্রোক বললে অবশ্যই বুঝতে হবে সেটা মাথার সাথে রিলেটেড। আচ্ছা, তারপর হচ্ছে and the end of his life came 6 months after his stroke. এখানে যে 1730 সালটা খুব ইম্পর্টেন্ট, কারণ 1730 সালের 6 মাস পরে কিন্তু তিনি মারা যান, স্ট্রোক করার ঠিক 6 মাস পর। কিন্তু এখানে এটা বলে নাই যে তিনি 1730 সালের কোন সময়টাতে স্ট্রোক করেছিলেন, সেটার কথা কিছু বলে নাই। 1700 মানে 1 বছরের ভেতরেই তিনি স্ট্রোক করেন এবং তার 6 মাস পরে তিনি মারা যান, এরকম। তো এটা হচ্ছে আমাদের জনাথন সুইফট সম্পর্কে লেখা। তোমাদের আনসিন প্যাসেজটা বাংলা লিটারেচারের কবি সাহিত্যিক বা যে কোনো ব্যক্তিত্ব বা যে কোনো জায়গা নিয়ে হতে পারে, অথবা ইংরেজি সাহিত্যেরও ব্যক্তিত্বদের নিয়ে হতে পারে। এর জন্য আমি তোমাদের বিভিন্ন ফর্মেরই ট্রান্সফরমেশনটা এখানে কিভাবে ইনফরমেশনটা তোমরা পেতে পারো সেটা দেখাবো। দেখো এখানে আছে who, what, event, time or place, ঠিক আছে। এখন এখানে যে টাইম অথবা প্লেস দিয়ে দিয়েছে, তার মানে এখানে সময়ও হতে পারে অথবা জায়গার নামও হতে পারে। আচ্ছা, এখানে আছে জনাথন সুইফট বর্ন, এখানে আমরা তাহলে এখানে কি দিতে পারি? জনাথন সুইফট ওয়াজ বর্ন, এটা তোমরা একটু করো তো, আমি এখানে দিচ্ছি, করো অ্যানসারটা করো, আমি তারপরে বলতেছি। বর্ন তার মানে হচ্ছে এখানে অবশ্যই তোমরা কি দিতে পারো, এখানে দুটো জিনিস আসতে পারে, একটা হচ্ছে সময় আর এটা হচ্ছে জায়গা। কিন্তু এখানে আমাদের কথা বলা হচ্ছে যে উনি যেই তথ্যটা আমরা এখানে পেয়েছি তো সেখানে কিন্তু তার জায়গা সম্পর্কে তেমন কিছু বলে নাই, তার সময়টা সম্পর্কে কিন্তু কথাটা বলা আছে, তাহলে আমরা এখানে কিন্তু সময়ের কথাটা উল্লেখ করতে পারি। তাহলে এখানে কি হতে পারে অ্যানসার একটু বলো তো? 30 নভেম্বর।
শুধু 30 নভেম্বর লিখলে হবে না, এখানে 1667ও লিখতে হবে। তা নাহলে এই সালটা যদি না লিখো, শুধু 30 নভেম্বর দিলে তিনি কত সালে জন্মগ্রহণ করেছে, কোন সালে 30 নভেম্বর হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে না। এর জন্য তোমার তথ্যটা এমন ভাবে লিখতে হবে যাতে কোনো কনফিউশন না থাকে। তোমাকে কনফিউশন মুক্ত করে দিয়ে তারপরে এখানে অ্যান্সারটা লিখতে হবে। তাহলে লিখতে হবে এটুকুই যে অন নভেম্বর 30, 1667, অন নভেম্বর 30, 1667। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে হচ্ছে আমাদের অ্যান্সারটা আসতেছে। আমরা এই যে উত্তরটা, সরি বুঝিনি কথা, এখানে দেখো ও হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখানে আমি তোমাদের পয়েন্ট আউট করে দিচ্ছি, এখান থেকে পয়েন্ট আউটটা করে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমরা পাচ্ছি অন নভেম্বর 30, 1667। এখন তারপরে আছে জনাথন সুইফটস মাদার কি কাজ করেছিলেন, 60-70-তে কি কাজ করেছিলেন, 60-70-তে কি করেছিলেন একটু বলো তো। এখানে একটা জিনিস খেয়াল করবা, কখনো কিন্তু তোমাকে মানে বইয়ের যে তথ্যটা সেটা তোমাকে হুবহু যে দিয়ে দিবে ঠিক তা না। এখানে বলা হয়েছে when he was just 3 years old his mother returned to her relations in England। এখানে 3 বছর বয়স যখন ছিল তার মা ইংল্যান্ডে ফিরে গিয়েছে। তাহলে তোমার এখানে যে এই যে এখানে 1670, এখানে 1670 এই সংখ্যাটার অস্তিত্ব কিন্তু এখানে নাই। তোমাকে কিন্তু এটা বুঝে নিতে হবে, এখানে যে 1667 আছে তার সাথে এই যে 3 ইয়ার্স এটাকে অ্যাড করলে কিন্তু 1670 তুমি পাবা। তাহলে সে কি কাজ করেছিল এখানে, তাহলে মায়ের অ্যাক্টিভিটিসটা কি, এখানে যে ইভেন্ট বলা আছে ইভেন্ট মানে কি, এখানে তার অ্যাকশনটা, এখানে তার কাজটা আসবে। আমরা এখানে আগে বলেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার মানে আমাদের সাবজেক্ট থাকে প্রথম অংশে, ইভেন্টে আমাদের ভার্ব থাকবে এবং টাইম প্লেস যেটাই আমরা বলি না কেন সেখানে আমাদের অবজেক্ট থাকবে। তাহলে এখানে আমাদের কাজ কোনটা হবে, মায়ের কাজ কোনটা? আমি কিন্তু তোমাদের টেক্সটটা দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু টেক্সটে দেখানো আছে, তোমরা কিন্তু একটু খেয়াল করো। সুইফটস মাদার মানে এখানে তুমি যে লাইনটা এখন সুইফটস এর মায়ের সম্পর্কে পাবা সেটা এই 1670 সালে কি হয়েছিল সেই পার্টিকুলার লাইনটার মধ্যে যাও যেখানে 1670 এর কথা মেনশন করা আছে। কোনটা হতে পারে বলো, কি করেছিল 1670-এ কি করেছিলেন? কারো মাথায় আসতেছে না? পারবে নাকি পারবে না? ম্যাম আপনি বলে দেন। আচ্ছা আমাকে একটু বলো তো, এখানে when he was just 3 years old his mother এটুকু যদি আমি সাবজেক্টের ঘরে রাখি তাহলে ভার্ব আমার কোত্থেকে আসতেছে, রিটার্ন টু হার রিলেশনস ইন ইংল্যান্ড, রিটার্ন টু হার রিলেশনস ইন ইংল্যান্ড, এখান থেকে আমার ভার্ব আসতেছে না। তাহলে যে 3 ইয়ার্স ওল্ড যখন ছিল তাহলে 1667 এর সাথে 3 ইয়ার্স অ্যাড করলেই তো 1670 হয়ে যায়। তাহলে 1670 এখানে আমি পেয়ে গেলাম, তার মানে আমার এখানে এই যে সালটা চলে আসছে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, সুইফটস মাদার, তাহলে এখানে আমি সুইফটস মাদার কি হলো, হিজ মাদার। তাহলে এখানে আমার ভার্বের অপশনটা কই রইলো, এই যে রিটার্ন টু হার রিলেশনস ইন ইংল্যান্ড, এই জায়গা থেকেই তো আমি ভার্ব পাচ্ছি। তাহলে আমার এইটুকু থেকে অ্যান্সারটা হবে না? আমি এখানে রিটার্ন টু হার রিলেশনস ইন ইংল্যান্ড লিভিং হিম ইন দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল এটুকুও দিতে পারি, এটুকু না দিলেও চলবে, সমস্যা নাই। কিন্তু এটা তো তার মেন কাজটা হয়েছিল যে তিনি ফিরে গিয়েছিলেন, ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন, এই কাজটা তিনি করেছিলেন। এটা এটা আমরা এখান থেকে এটুকু রাখতে পারি, লিভিং হিম ইন দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল পর্যন্ত দিলেও পারি, কোনো সমস্যা নাই, কিন্তু তার কাজটা তো এই পর্যন্ত হয়েছে। তারপরে এখানে আছে
ড্যাশ অ্যাপিয়ার্ড ইন 1726। এখন বলো কি অ্যাপিয়ার্ড হয়েছিল 1726 এ, কি অ্যাপিয়ার্ড হয়েছিল? পড়ো, একটু পড়ো। সেভেন্টিন টোয়েন্টি সিক্স এটা কোথায় আছে? সালটা কোথায় আছে? Travels, apparels, instant success. ওই যে ওখানে লেখা আছে কি 1726 which was an instant success, তাহলে এটা সম্পূর্ণ লাইনটা একটু পড়ো তো। His book Glover's Travels appeared in 1726, which was an instant সাকসেস। তাহলে এখানে কি বলা হচ্ছে? হিজ বুক গালিভার্স ট্রাভেলস অ্যাপিয়ার্ড ইন, তাহলে এখানে বলা আছে অ্যাপিয়ার্ড ইন আছে, এই যে অ্যাপিয়ার্ড ইন আছে, আর তথ্যে 1726 আছে, 1726 আছে, তাহলে আমি হু এবং হোয়াটের ঘরে, যেহেতু এখানে আছে গালিভার্স ট্রাভেলস, এটা অবশ্যই একটা বস্তুর নাম, এখানে তো আমি আর হু দিতে পারবো না, হোয়াটের এখানে আমার দিতে হবে। তাহলে এখানে কি হবে? হিজ বুক গালিভার্স ট্রাভেলস হবে। তাহলে আমার এখানে কি হবে? শুধু গালিভার্স ট্রাভেলস দিলেও প্রবলেম নাই। আমি যদি এখানে লিখি যে গালিভার্স ট্রাভেলস, তাহলে গালিভার্স ট্রাভেলস দিলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি শুধু গালিভার্স ট্রাভেলস দেই তাহলেও হবে, অসুবিধা নাই। তাহলে এখানে শুধু উত্তরটা আমার গালিভার্স ট্রাভেলস দিলেও প্রবলেম নাই, আসলে আমার গালিভার্স ট্রাভেলস। তারপর আসছে এখানে কি জনাথন সুইফট রিটায়ার্ড, এখন কবে কোন সময় রিটায়ার্ড হন? কোন সময় রিটায়ার্ড হন উনি? 1730। তাহলে কি হবে এখানে আমাদের? এই যে এখানে দেখা যাচ্ছে ইন 1730, তার মানে হচ্ছে যেখানে আমাদের এখান থেকে নিতে হবে, আমাদের এখান থেকে এই যে সালটা আছে এই সালটা আমাদের নিতে হবে যে ইন 1730। তাহলে এটাতে আমাদের এখানকার অ্যান্সারটা আছে ইন 1730। তারপর জনথন সুইফট ড্যাশ 1694। এখন 1694 এ কি হয়েছিল? 1694 এ কি হয়েছিল দেখো তো। এখানে আমি আগে বলেছি দেখো সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, ভার্ব নাই। এখন ভার্বের ঘর থেকে নিয়ে আসো, ভার্ব কোনটা হবে? সিক্সটিন 1694 এ ভার্ব কোনটা হবে বলো? Retired. কোথায় 1694 এ? এখানে 1694 সম্পর্কে কি লেখা আছে একটু বলো তো। যে লাইনটাতে তুমি He 1694 went back to the Ireland where he served as a clergyman in Kilroot. আচ্ছা, তাহলে এটার পুরো বাক্যটা একটু বলো তো, পুরো বাক্যটা স্যার উইলিয়াম টেম্পলের পর থেকে। মিস কোত্থেকে? স্যার উইলিয়াম টেম্পলের পর থেকে। কারণ কি দেখো এখানে আমি যে 1694 পাচ্ছি, এটা তো এইখানে এই লাইনটাতে, তাই না? ইন 1694 আমি এখানে দেখতেই পাচ্ছি, এখানে ইন 1694 সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এখানে কি করা হচ্ছে? জনাথন সুইফটটা কে? এই যেখানে আছে হি, তাহলে এখানে এই যে 1694 লেখা আছে, 1694 আমার এখানে আছে, তাহলে এখানে কাজটা কি হলো? হি ওয়াজ অর্ডেইনড এ প্রিস্ট, হি ওয়াজ অর্ডেইনড এ প্রিস্ট, তাকে পুরোহিত হিসেবে নিযুক্ত করা হয় কত সালে? 1694 সালে। তাহলে এখান থেকে ভার্ব আমরা অ্যাকশন কই গেল? যেখানে কাজটা আমার কি হবে? ওয়াজ অর্ডেইনড এ প্রিস্ট, এটুকু হলো আমার কাজ, এটুকু হলো আমার তথ্য, এটা আমার এখানে আমি পাবো যে 1694 সালে এই কাজটা তিনি করেছিলেন, এই কাজটা তাকে দেওয়া হয়েছিল,
ঠিক আছে? কারণ এখানে তথ্য কিন্তু তোমার এত বিশেষ বড় বড় তথ্য কিছু না, ইনফরমেশনে সবসময় তোমার ছোট তথ্যগুলোই দিতে হয়। বড় তথ্য দিলে সেটা তো একেবারে বিবৃতিমূলক একটা জিনিস হয়ে যাবে, সেটা তার টেবিলের সাথে যাবে না। এখানে দেখো যে তথ্যগুলো, এখানে যে জনাথন স্ট্রিট লেখা আছে, বর্ন আছে, এই যে সাল দেওয়া আছে, এখানে তো শুধুমাত্র তথ্যগুলা দেওয়া আছে, এখানে তো বিশেষ করে অনেক কিছু লিখে নাই। এই 2 থেকে 4-5 শব্দের মধ্যেই কমপ্লিট করতে হবে। তাহলে আমি এখানে অ্যান্সারটা কি পাইলাম? প্রথমে অ্যান্সারটা এখানে অন নভেম্বর 30, 1667। তারপর দ্বিতীয়তে পেলাম রিটার্ন টু হার রিলেশনস ইন ইংল্যান্ড। তারপরে পেলাম আমরা গালি ওয়াজ ট্রাভেলস। তারপর হলো ইন 1730। তারপরে হচ্ছে হি ওয়াজ অর্ডেন্ড এ প্রিস্ট। সবই তো আমার এই প্যাসেজের মধ্যে আছে অ্যান্সারটা। এই জন্য প্যাসেজ আগে খুব ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। তারপরে এখানে যে তথ্যটা চেয়েছে এভাবে আন্ডারলাইন করতে হবে, যে তথ্যের যে সঠিক তথ্যটা আমি কোথায় পাবো, প্যাসেজের ভেতরেই আছে, এরকম আন্ডারলাইন করে পরে অ্যান্সারটা লিখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? আমি কিন্তু অ্যান্সার এখন আলাদা করে কিন্তু আমি লিখি নাই, আমি কিন্তু অ্যান্সার এবার প্যাসেজের ভেতর আমি আইডেন্টিফাই করে দিছি যে এখান থেকে তোমাদের অ্যান্সার গুলো লিখতে হবে। এখন প্যাসেজ যদি ঠিক মতো না বুঝো তাহলে অ্যান্সার তুমি আইডেন্টিফাই করবা কিভাবে? আমি তো আগেই বলতেছি তোমাকে যে তোমরা এরকম ঘর পাবা, এই ঘরের ভেতর তোমাদের এরকম যাদের কথা উল্লেখ করা থাকবে, উপরে যেই তথ্যগুলি চাইবে সে তথ্য সম্পর্কে নিচে কিছু কিছু অংশ দেয়া থাকবে, আর কিছু অংশ গ্যাপ থাকবে। যে গ্যাপ থাকবে সেই গ্যাপের যে উত্তর সেটাই তোমরা এখান থেকে নিবা। তোমাদের পুরো বাক্য উঠাইতে হবে না, তোমাদের গ্যাপে রাখা যে উত্তরটা সেই উত্তরটাই তোমাদের এখানে আইডেন্টিফাই করে তারপর শুধু উত্তরটা লিখতে হবে। এটা তো একটু কঠিন, আর ট্রু ফলস তো কোনো কঠিন না। এখন আমি জয়নুল আবেদিনের সম্পর্কে একটা ট্রু ফলস দিচ্ছি, আমি এই দুইটা প্যাসেজই হোমওয়ার্ক আবার দিব, সেটা দিয়ে তোমরা আবার কি করবা, এরকম টেবিলের কারেকশনটা করবা আর হচ্ছে ট্রু ফলসটা করবা। কারণ আমাদের দুইটা প্যাসেজ থাকবে, যে দুইটা প্যাসেজের মধ্যে থেকে তোমাদের দুই ধরনের অ্যাক্টিভিটিস থাকবে, একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, একটা হচ্ছে ট্রু ফলস। এবার সেকেন্ড যে প্যাসেজটা দেখো, জয়নুল আবেদিন was born at a village in কিশোরগঞ্জ in 1914। এখানে জয়নুল আবেদিনকে নিয়ে লেখা আছে যে জয়নুল আবেদিন 1914 সালে কিশোরগঞ্জের একটা গ্রামে জন্মগ্রহণ করেন। His father তমিজউদ্দিন was a police officer। তার বাবা তমিজউদ্দিন ছিলেন একজন পুলিশ অফিসার। জয়নুল did not like hard and fast rules of school and so he drew pictures secretly। এখানে জয়নুলের যে স্বভাবটা ছিল তাতে তিনি খুব মানে ধরা বাঁধা নিয়মগুলোকে ফলো করতেন না বা পছন্দ করতেন না, ওইভাবে চলতে পছন্দ করতেন না, যে তিনি একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে থাকবেন, হার্ড এন্ড ফাস্ট যেটা বলা যায় ধরা বাঁধা রুলস, এই ধরা বাঁধা রুলস এর ভিতর তিনি থাকতে চাইতেন না, যে স্কুলের যে একটা ডিসিপ্লিন লাইফ তিনি সেটা পছন্দ করতেন না। তো যার কারণে তিনি আসলে খুব গোপনে গোপনে কি করতেন, ছবি আঁকতেন, তিনি ছবি আঁকতেই পছন্দ করতেন। আর হি হ্যাড এ গ্রেট ইন্টারেস্ট ইন আর্ট। তখন থেকে বোঝা গেছে যে তার খুব ইন্টারেস্ট ছিল বা শখ ছিল কিসের প্রতি, আর্টের প্রতি। এখানে ঝোঁক বলা যেতে পারে বা কোন রকম যে পছন্দ ছিল, অনুরাগ ছিল, সেটাকে বোঝানো যেতে পারে। কোনো কিছু করার প্রতি যে আগ্রহ ছিল সেটা তার কিসের উপর ছিল, আর্টের উপর ছিল। At the age of 19 he was admitted into Kolkata Government Art College। তার বয়স যখন 19 তখন তিনি কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হন। In 1938 he became first class first in the art college। তো সেই আর্ট কলেজে, যে কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে তিনি আবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হন 1938 সালে। In the same year he was awarded gold medal in all India art exhibition। এই 1938 সালেতেই তিনি কি লাভ করেন, গোল্ড মেডেল লাভ করেন, এবং সেটা কোথায়, অল ইন্ডিয়া আর্ট এক্সিবিশনে। He drew a lot of pictures of famine during the Second World War। তিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ে যে দুর্ভিক্ষ হয় সেই দুর্ভিক্ষের চিত্র, তিনি অনেক চিত্র আঁকেন। This great artist breathed his last on May 28, 1976 in Dhaka। এই যে একজন মহান বা বড় শিল্পী, তিনি তার যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেটা হচ্ছে 1976 সালের 28 মে ঢাকাতে তিনি তার জীবনের যে শেষ সময়টা সেখানে অতিবাহিত করেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটা হচ্ছে আমাদের জয়নুল আবেদিনকে নিয়ে লেখা। এখানে আছে এখন Now read the following statements. Write true in your answer script if the statement is true. Write false if the statement is false. Write the correct answer. এখন আমাদের ট্রু হলে তো ট্রু লিখতে হবে, আর ফলস হলে ফলস লিখতে হবে, সেই সাথে ফলসের কারেক্ট অ্যান্সারটাও দিতে হবে। এখানে দেখো এখানে কি আছে, হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু কলকাতা ল কলেজ ইন 1930। এখন আমাকে বলো এগুলোর অ্যান্সারটা কি হবে? এটা ফলস। এটা ফলস।
এটা ফলস হলে আমি এটা কোনটাতে দেখে আমি এটাকে ফলস বলছি বলো, কোনটা দেখে আমি ফলস বললাম? ল কলেজ। ল কলেজ, তার মানে আমার এই ল কলেজটা হচ্ছে আমার প্রবলেম, এই ল কলেজটা আমার প্রবলেম। তাহলে আমার এইটার জায়গায় আমার এখন তাহলে কারেকশনটা কি দিতে হবে? আর্ট কলেজ। আর্ট কলেজ। তাহলে এখানে আমার এটার অ্যান্সার হচ্ছে, এটা আমার ফলস, এটার অ্যান্সার হচ্ছে আমার ফলস। তাহলে আমি কারেক্ট অ্যান্সার পাচ্ছি, he was admitted into Kolkata Art College in 19 আচ্ছা, তারপর আছে he died in 1976 in the capital city of Dhaka। দেখো এটা ঠিক আছে কিনা? এটা ট্রু। এটা ট্রু, এটা হচ্ছে ট্রু। তাহলে এটা আমাদের কি হচ্ছে, এখানে যে ক্যাপিটাল সিটি অফ ঢাকা বললো, তার মানে এটা আমার ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ বললো, তাহলে এটা আমরা ঢাকাকে বুঝে নিব, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের he was awarded gold medal in 1938। এটাও ট্রু। আচ্ছা, এটাও ট্রু, এটাও ট্রু। তারপর হচ্ছে he had aversion to art, aversion to art, আর আর্টের প্রতি বিরূপ বিরূপ বা বিরাগ ছিলেন তিনি। ফলস। তাহলে এখানে আমার কারেক্ট আনসার কি হবে? আমি যদি এখানে কোনো শব্দের কি বলবো অপোজিট মিনিং না জানি, তাহলে সেক্ষেত্রে এভাবে লেখাই ভালো, he did not have aversion টু আর্ট। to art। তারপর হচ্ছে জয়নুল আবেদিন was a boy of indomitable spirit, indomitable spirit, এটা কি হবে বলো তো? এখানে একটু গেস করো, এখানে কি হতে পারে? জয়নুল আবেদিন was a boy of indomitable spirit, এখানে কিন্তু তার একটা কথার মধ্যে কিন্তু ইনডমিটেবল স্পিরিটের কথা বোঝা যায়, সেটা কোনটা হতে পারে আমাকে একটু বলো তো। এটা আমি তোমাকে ধরো যে আমি অর্থটা বললাম না, তুমি আন্দাজ করে, তোমরা আন্দাজ করে এটা কি বুঝলা, কোনটা হইতে পারে সেটা আমাকে একটু বলো, যে এখানে ইনডমিটেবল স্পিরিটটা কোন লাইনটা দিয়ে বোঝানো যেতে পারে। এটা যে জয়নুল did not like hard and fast rules of schools and so he drew pictures secretly। হ্যাঁ, এখানে ডিড নট লাইক হার্ড এন্ড ফাস্ট রুলস, এখানে যারা ধরাবাঁধা নিয়মটা পছন্দ করে না, তারা সাধারণত একটু কি হয়, তারা সাধারণত একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, তারা কিন্তু কোনো নিয়মের ভিতরে থাকতে পছন্দ করে না। তাহলে এখানে আমাদের আনসারটা হবে কি ট্রু। আমাদের ট্রু ফলসে কোনো প্রবলেম নাই, আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে এই টেবিলটাতে। এই টেবিলের প্রবলেমটা যদি তোমরা সলভ না করতে পারো, কারণ ট্রু ফলস সবসময় করে আসছো, এটা সম্পর্কে তোমরা অভ্যস্ত। এখন টেবিলটা যদি তোমরা এখন থেকে যদি না করো, তাহলে কিন্তু ভবিষ্যতে ওই তোমাদের 8 যখন যাবা, 9-এ যখন যাবা, তখন 10-এ যখন যাবা, তখন এই জিনিসগুলাই ফেস করতে হবে। আমি তো বলতেছি তোমাদের 7 থেকে যে টেবিলটা শিখতেছো, এইটা যে এই ধরনের পাইলেও 9-এ যে এর থেকে তোমরা আরেকটু কঠিন টেবিল পাবা, তখন ওটা ম্যাচ করতে আরেকটু কষ্ট হবে, ঠিক আছে? কারণ ওখানকার টেবিলের কিন্তু সিস্টেম আলাদা। তো এর জন্য এটাকে এখন কঠিন মনে হলেও একটু কষ্ট করে, ভুল হোক যাই হোক চেষ্টা করতে হবে, কিন্তু একেবারে পারবো না হাত গুটায় বসে থাকবো তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু কিছুই শেখা হবে না। ভুল হোক, তারপরে তুমি চেষ্টা তো করবা, কিন্তু তোমাদের ভিতরে আমি তো বুঝতেছি না এখানে চেষ্টার ত্রুটিটা কোন দিকে আছে। তো যাই হোক, এখন আমি তোমাদের এই যে হোমওয়ার্ক, এই সেম প্যাসেজ থেকে হোমওয়ার্কটা দিব, এই হোমওয়ার্কটা একটু ইয়া করবো। আমি এর আগে জয়নুল আবেদিন থেকে কি করেছিলাম, ট্রু ফলসটা দিয়েছিলাম, এখন জয়নুল আবেদিন থেকে এই যে ইনফরমেশন ট্রান্সফারটা দিয়েছি, ইনফরমেশন ট্রান্সফারটা কষ্ট করে এখানে একটু দেখবা। আর হচ্ছে এখানে দরকার পড়লে
তোমরা লিখে নাও, ছবি উঠে নাও, যেভাবে করো একটু করো, যাতে অন্তত পক্ষে তোমাদের এই আমি হোমওয়ার্কটা পাই। ঠিক আছে, জয়নুল আবেদিন সম্পর্কে তোমাদের বই যদি থেকে থাকে তাহলে হয়তো আনসেন প্যাসেজে তার সম্পর্কে এই প্যাসেজটা পাবা, কিন্তু টেবিলটা আমি আগেই বলতেছি যে টেবিল কিন্তু একই রকম থাকবে না, টেবিল কিন্তু চেঞ্জ করে বা এখানে নতুন করে দেওয়া যাবে, যার কারণে এই টেবিলটা তোমাদের কাছে নতুনই থাকবে, কিন্তু এই প্যাসেজটা তোমরা জয়নুল আবেদিন সম্পর্কে পাবা। তো ওখান থেকে পড়ে অন্তত পক্ষে টেবিলটা তোমরা লিখে নিও, বা যাতে তোমরা এটা আমাকে পরে অ্যান্সারটা লিখে দিতে পারো। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের সময়ও বেশি নেই, 4 মিনিট আছে। এখানে হচ্ছে আমাদের টেবিল, আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্যাটারডের উপরে যে আমি দিয়েছিলাম সুইফটের উপরে, সেটা হচ্ছে ট্রু ফলস। এখন ট্রু ফলসটাও একটু দেখো। এখন একটা জিনিস কি, যে যেটা তোমরা পড়ো তোমাদের দুটো প্যাসেজ পড়া হয়, এখন দুটো প্যাসেজের মধ্যে যদি 2 ধরনের আইটেম করো তাহলে মোটামুটি কিন্তু তোমাদের ওই প্যাসেজ সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাওয়ার কথা। প্যাসেজটা যদি ঠিক মতো বুঝতে পারো উত্তর কিন্তু এমনিতেই লেখা যায়। ঠিক আছে, এটা গেল ট্রু ফলস। তোমরা এই প্যাসেজ গুলো তোমাদের বইতে পাবা, সেটা 6 এর বই যদি থেকে থাকে তাহলে 6 এর বইতেও পাবা, আর যদি 7 এর বই তোমরা কিনে থাকো তাহলে সেখানেও পাবা। তোমরা যে জোনাথন সুইফট সম্পর্কে প্যাসেজটা পড়ে নিয়ে এখান থেকে তোমরা এই অ্যান্সার গুলো তোমরা আগে এই প্রশ্নগুলো একটু ইয়া করো, তারপর অ্যান্সার গুলো তোমরা লিখতে পারবে, প্রশ্নগুলো একটু তুলে ফেলো। কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে একটু বলবা যে সমস্যা আছে কোথাও বা কিছু। Miss. আচ্ছা, তাহলে আমি একটু ইনফরমেশন ট্রান্সফারটা একটু দেখাচ্ছি, আবার একটু দেখো। ঠিক আছে, এখানে দেখো, এখানে কিন্তু আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন বেশি ইউজ করা হয়েছে, হু, হোয়াট, তারপর হচ্ছে ওয়্যার, ওয়েন, আর ইভেন্ট। তো ইভেন্ট যেটা অ্যাক্টিভিটিস কে বোঝানো হয়েছে, এর জন্য যখনই করবা তখন এগুলো খেয়াল রেখে তারপর কাজ করবা, যে কি তথ্য চেয়েছে, কি সম্পর্কে তথ্য চেয়েছে, আর এভাবে তোমরা টেক্সট থেকে আন্ডারলাইন করে নিয়ে তারপর অ্যান্সার গুলো লিখবা। এখন তোমাদের যে হোমওয়ার্ক পাঠানোর সিস্টেম, সেই হোমওয়ার্ক পাঠানোর সিস্টেম আমার মনে হয় তোমরা তোমরা কারা কারা করেছো বা কি না করেছো এটা তো এভাবে বোঝা যায় না। তোমরা যদি মেসেঞ্জারে অন্তত পাকে ছবি উঠে পাঠাও তো তাহলেও বুঝতে পারবো যে কয়জন আসলে তোমরা হোমওয়ার্ক করছো, আদারওয়াইজ আমি তো এখানে হোমওয়ার্ক কয়জন করেছো সেটা আমি বুঝতে পারতেছি না, যে এখানে গুনবো কিভাবে যে আমি কয়জনের খাতা পেলাম। তোমাদের এই হোমওয়ার্ক গুলো আমার ক্লিয়ার করা উচিত, যে কারা কারা আসলে হোমওয়ার্ক গুলো করতেছে। ঠিক আছে, তাহলে এটা আমি হোমওয়ার্ক দিলাম, যেটা তোমরা একটু আগে ক্লাস ওয়ার্ক হিসেবে করেছো, এই দুটো প্যাসেজ থেকে এখানে ইনফরমেশন ট্রান্সফার, আর হচ্ছে এখানে আমাদের আরেকটা যে প্যাসেজ আছে জোনাথন সুইফট সম্পর্কে, এখান থেকে ট্রু ফলস। কারো কোনো প্রশ্ন আছে, কারো কোনো প্রশ্ন আছে, সমস্যা আছে? কারণ কি আমরা কিন্তু আর সর্বোচ্চ একটা ক্লাস আমরা হয়তো বা এটার উপর করব, তারপর আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যেতে হবে, রিঅ্যারেঞ্জে যেতে হবে, অনেক আর কয়েকটা আইটেম আছে যেগুলো করলে মোটামুটি তোমাদের রিডিং পার্টের কিছু কিছু জিনিস সম্পর্কে কি তোমাদের তথ্যটা ক্লিয়ার হবে। ঠিক আছে, এখন যদি তোমাদের এগুলো সম্পর্কে ক্লিয়ার হও তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। কারো কোনো সমস্যা আছে? নাই, কোনো No, সমস্যা ma'am. নেই। হ্যাঁ, বুঝতে পারতেছি, কারো কোনোই সমস্যা নাই। ভালো, সমস্যা না থাকলে তো ভালো, তার মানে বুঝতে পারা গেল যে তোমরা বুঝতেছো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে মেয়েরা, আমাদের যে কোনো সময় অফ হয়ে যেতে পারে, বাসায় একটু কমপ্লিট করো হোমওয়ার্কটা, আর সামনে তোমার